আইসিসি প্রতি সপ্তাহে র্যাঙ্কিং হালনাগাদ করে। সেখানে কেউ নতুন করে শীর্ষে ওঠেন, কেউ বা বছরের পর বছর আধিপত্য ধরে রাখেন। সাধারণত ব্যাটসম্যান ও বোলারদের 1 থেকে 1000 রেটিং পয়েন্টের স্কেলে মূল্যায়ন করা হয়। তবে অলরাউন্ডারদের জন্য মানদণ্ডটা ভিন্ন, যার অর্থ হচ্ছে একজন খেলোয়াড়কে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বেশি পয়েন্ট পাওয়ার জন্য ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই বেশি রেটিং পেতে হয়। যে কারণে একজন বোলার বা ব্যাটসম্যান সহজে 600 থেকে 700 রেটিং ছুঁয়ে ফেললেও একজন অলরাউন্ডারের জন্য 500 পয়েন্ট পাওয়াও পাহাড় সম চ্যালেঞ্জ। এই কঠিন সমীকরণ মিলিয়েই যারা ইতিহাসের সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন তাদের নিয়ে সাজানো হয়েছে এই শীর্ষ 10 তালিকা। সিকান্দার রাজা সম্প্রতি শেষ হয়ে যাওয়া টি-20 বিশ্বকাপের মধ্যে 328 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। যে ম্যাচের পারফরমেন্সে তার রেটিং এই পর্যায়ে গেছে, সেটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে করেন 43 বলে 73 রান, বল হাতে 29 রানে নেন 3 উইকেট। সুপার 8-এর ম্যাচটিতে জিম্বাবুয়ে হেরে যাওয়ার পরও অলরাউন্ড পারফরমেন্সের কারণে ম্যাচ সেরা হন রাজা। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে রাজাই প্রথম ক্রিকেটার যিনি 3000 রান এবং 100 উইকেটের ডাবল মাইল ফলক স্পর্শ করেছেন। ডেভিড হাসি মূলত ব্যাটসম্যান হলেও পার্ট টাইম বোলিং দিয়ে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের চূড়ায় উঠেছিলেন। 2012 সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে সিরিজের পর তিনি 337 রেটিং পয়েন্ট অর্জন করেন। সে বছর বল হাতেও দারুণ কিপ্টে ছিলেন তিনি। ওভার প্রতি খরচ ছিল 6-এরও কম রান। মোহাম্মদ নবী 2018 থেকে 2022 সালের মধ্যে বেশ কয়েক বছর টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বর অলরাউন্ডার হয়েছিলেন মোহাম্মদ নবী। এর মধ্যে 2019 সালের সেপ্টেম্বরের শীর্ষে ছিলেন 361 রেটিং পয়েন্ট নিয়ে। সেবার 15 সেপ্টেম্বর মিরপুরে বাংলাদেশের বিপক্ষে 54 বলে 84 রানের ইনিংস খেলার পর তার এই রেটিং হয়েছিল। যুবরাজ সিং টি-20 ফরম্যাটের শুরুর দিকের অন্যতম পোস্টার বয় যুবরাজের কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে 2007 টি-20 বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের 1 ওভারে 6 ছক্কার সেই দৃশ্য। এই সংস্করণে আইসিসির ব্যাটিং র্যাঙ্কিংয়ে 800 রেটিং ছোঁয়া প্রথম ব্যাটসম্যানও তিনি। 2013 সালের অক্টোবরে রাজকোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত 35 বলে 77 রানের ইনিংস খেলে অলরাউন্ডার হিসেবে নিজের সর্বোচ্চ 363 রেটিংয়ে পৌঁছান। সনাথ জয়াসুরিয়া 90-এর দশকে ওয়ানডেতে শ্রীলঙ্কার বদলে যাওয়ার অন্যতম কারিগর ছিলেন সনাথ জয়াসুরিয়া। তার আক্রমণাত্মক ধারার ব্যাটিং পরবর্তী সময়ে টি-20 ক্রিকেটের জন্য আদর্শ হয়ে ওঠে। জয়াসুরিয়া সব মিলিয়ে মাত্র 31টি টি-20 খেললেও শীর্ষ 10 অলরাউন্ডার তালিকায় জায়গা করে নিয়েছেন ওই অল্প সময়ে। 2010 সালের এপ্রিলে তার 24তম ম্যাচের পর জয়াসুরিয়ার পরিসংখ্যান ছিল 27 গড়ে 606 রান এবং 23 গড়ে 17 উইকেট। রেটিং উঠে যায় 366-তে। গ্ল্যান ম্যাক্সওয়েল এখনও খেলা ছাড়েননি। অস্ট্রেলিয়ার এই ব্যাটিং অলরাউন্ডার ইদানিং বোলিং কমই করেন। 2016 সালে শ্রীলঙ্কা সিরিজে টানা 2 ম্যাচে অপরাজিত 145 এবং 66 রানের ইনিংস খেলে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন ম্যাক্সওয়েল। তখন তার রেটিং পয়েন্ট ছিল 375। সাকিব আল হাসান 2020 করোনা মহামারীর বছর বাদ দিলে 2014 থেকে 2023 সালের মধ্যে প্রতি বছরই অন্তত একবার হলেও টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব। এর মধ্যে 2015 সালের এপ্রিলে পাকিস্তান সিরিজের সময় তার রেটিং উঠেছিল সর্বোচ্চ 420 পর্যন্ত। শহীদ আফ্রিদি বিধ্বংসী ব্যাটিং আর কার্যকর লেগ স্পিন। শহীদ আফ্রিদি যেন ছিলেন টি-20-র আদর্শ প্যাকেজ। 2009 টি-20 বিশ্বকাপে 176 রান ও 11 উইকেট নিয়ে পাকিস্তানকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন। সেই বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরে ক্যারিয়ার সর্বোচ্চ 437 রেটিং পয়েন্ট স্পর্শ করেন। মোহাম্মদ হাফিজ মূলত ব্যাটসম্যান ছিলেন, শুরুর দিকে অফ স্পিন করতেন খণ্ডকালীন হিসেবে। তবে বল হাতে ধারাবাহিকতা এক পর্যায়ে তাকে শীর্ষ অলরাউন্ডারে পরিণত করে। 2013 সালে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে 452 রেটিং পয়েন্ট তোলেন প্রফেসর নামে পরিচিত এই অলরাউন্ডার। শেন ওয়াটসন শীর্ষ 10-এ থাকা একমাত্র পেস বোলিং অলরাউন্ডার এবং একমাত্র খেলোয়াড় যার রেটিং 500 ছাড়িয়েছে। 2012 থেকে 2013 সাল পর্যন্ত টানা 1 বছরের বেশি সময় 400-র উপর রেটিং ধরে রেখেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 70 রান এবং 2 উইকেট নিয়ে যখন 566 পয়েন্টের চূড়ায় পৌঁছান, তখন তার ব্যাটিং রেটিং ছিল 847, বোলিং রেটিং 669।